ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় মডেল অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের দ্বিতীয় মডেলের সমাধান নিয়ে হাজির হলাম। প্রথমের AC-25 আমি সমাধান তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা অনেকে হয়তো পিডিএফটা পেয়েছো, অনেকে পিডিএফটা পাওনি। যারা পিডিএফটা পাওনি, এই ভিডিও দেখার পর তোমরা আমাকে একটা এসএমএস করে জানিও। AC-25 যে অ্যান্সারের যে পিডিএফ, সেই পিডিএফটা তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তার পাশাপাশি আজকের যে এই মডেল অর্থাৎ AC-68 যে মডেল, সেই মডেলেরও সমাধান তোমাদের আমি পাঠিয়ে দেব। শুধু একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে AC-25 এবং AC-68 দুটোরই কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ড নিয়ে কিন্তু আমার কাছে এসএমএস করবে। তোমাদের যাদের পিডিএফটা প্রয়োজন হবে, সবার প্রথম তোমরা কি করবে, আমাকে পাসওয়ার্ড জানাবে। তোমরা AC-25 পাসওয়ার্ড এবং তার পাশাপাশি AC-68 পাসওয়ার্ড তোমরা যখনই আমাকে এসএমএসে জানিয়ে দেবে, আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। AC-25 পাসওয়ার্ড কি? AC-25 পাসওয়ার্ড হচ্ছে অমল ক্লাসেস। শুধুমাত্র অমল ক্লাসেস এই কথাটা বলবে, আর সাথে বলবে হিস্ট্রি AC-25। তখনই আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। এবং AC-68 যদি পিডিএফ তোমরা পেতে চাও, ভিডিওটা খুব সংক্ষেপে আমি দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটা তোমরা দেখে নাও এবং দেখার পর আমি পাসওয়ার্ডটা বলে দেবো। সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা আমাকে মেসেজ করে জানিও যে AC-68 তোমাদের অ্যান্সার প্রয়োজন, এবিটি এর যে মডেল, সেই মডেলের অ্যান্সার প্রয়োজন। আমি তোমাদেরকে অ্যান্সারটা প্রোভাইড করে দেবো। কেমন? অর্থাৎ এই পিডিএফটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ওপরে কি আছে? ওপরে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ মডেল সেটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং তারপর প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া হয়েছে AC-68 যে পেজ নাম্বার আছে সেই পেজের। সবার প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই বিদ্রোহে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করেছিল? গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং। এবং কেন অংশগ্রহণ করেছিলেন তার জন্য বেশ কিছু পয়েন্ট দিয়ে করতে হবে। এখানে কত নাম্বারের প্রশ্ন? এগুলো কিন্তু 3 নাম্বারের প্রশ্ন হয়, তোমরা জানো। সেখানে 3টে পয়েন্ট দেবে এবং তার যে পার্ট প্রশ্নের অ্যান্সারটা সেটা লিখবে এবং এক্সট্রা কিছু পয়েন্ট দেওয়া হয়েছে যাতে তোমরা যদি বড় প্রশ্নে আসে এটা তোমরা সহজে লিখতে পারো, কিংবা যে পয়েন্টগুলো তোমাদের ভালো লাগবে সেই পয়েন্টগুলো তোমরা যাতে বেছে নিতে পারো। পয়েন্ট কি কি আছে? অর্থনৈতিক শোষণ আছে, সত্য বিলোপ নীতি আছে, ধর্মীয় ও সামাজিক ভীতি আছে, কুটির শিল্পের ধ্বংস আছে এবং উচ্চ পদ থেকে বঞ্চিত হওয়ার যে বিষয় সেই বিষয়টা পয়েন্টে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে সহজ সরলভাবে কিন্তু এর ব্যাখ্যা করা হয়েছে। তোমরা একটু পড়লেই কিন্তু মনে রাখতে পারবে। তোমরা একটু নিজেই দেখতে পারো যে কত সহজ সরল এবং সুন্দরভাবে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, যাতে তোমরা একবার দুবার পড়লেই তোমাদের মনে থাকে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, ইংল্যান্ডের পার্লামেন্টে কোন সদস্য 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করেছেন? অর্থাৎ কোন সদস্য, ইংল্যান্ডের পার্লামেন্টের কোন সদস্য 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করেছিলেন? এবং তার পাশাপাশি আরেকটা পাঠ প্রশ্ন আছে, সেটি হচ্ছে এই মহাবিদ্রোহের ব্যর্থতার পশ্চাতে যে কোনো দুটি কারণ উল্লেখ করতে হবে। এই মহাবিদ্রোহের ব্যর্থতার পশ্চাতে যে কোনো দুটি কারণ করতে হবে। সবার প্রথম, একে জাতীয় বিদ্রোহ হিসেবে কে কোন সদস্য অভিহিত করেছিল সেটা লেখা আছে প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ দেওয়া হয়েছে দ্বিতীয় পার্টে। ব্যর্থতার কারণ কি দেওয়া হয়েছে? সুশৃঙ্খল নেতৃত্বের অভাব, উন্নত অস্ত্রের অভাব এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া। ঠিক আছে, দুটি পয়েন্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সহজ সরলভাবে কিন্তু লেখা হয়েছে। এই পয়েন্টগুলো তোমরা একবার পড়ে দেখো, তোমাদের কিন্তু খুব সহজে মনে থাকবে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেওয়া হয়েছে 2 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো? তোমরা অনেকেই এর প্রশ্নের উত্তর চেয়েছিলে যে স্যার নেহেরু রিপোর্ট। দেখো খুব সহজ সরল করে সুন্দরভাবে নেহেরু রিপোর্ট বলতে কি বলা যায় সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর কি দেওয়া হয়েছে? এরপর পাঠ প্রশ্ন আছে, 1931 খ্রিস্টাব্দে লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে কোন কোন নেতৃত্ব যোগদান করেছিলেন? কোন কোন নেতৃত্ব যোগদান করেছিলেন সেই বিষয়টা এখানে দেখে নাও যে 31 গোল টেবিলে কোন কোন নেতৃত্ব যোগদান দিয়েছিলেন। সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা এখানটা দেখে নিতে পারো। এবং এখানে একটু একটু বিস্তারিতভাবে লেখা হয়েছে, তোমরা চাইলে শুধুমাত্র একটা ভূমিকা দিয়ে, ছোট্ট একটা এক লাইনের ভূমিকা দিয়ে তোমরা এখানে যে নামগুলো সেই নামগুলো উল্লেখ করে দিও। চলো এরপর কি আছে, অথবার যে প্রশ্ন, সেই অথবার প্রশ্ন কি দেওয়া হয়েছে দেখে নাও। প্রশ্ন দেওয়া হয়েছে, জাতীয় আন্দোলনের অন্যতম নেতৃত্ব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু কেন বলা হয়? এর পাশাপাশি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? সবার প্রথম আমরা করব কি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলার কারণ সেগুলো করব। সেখানে পয়েন্ট দিব জাতীয়বাদের প্রচার, জাতীয়তাবাদের প্রচার এবং রাজনৈতিক পথপ্রদর্শক হিসেবে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে। এর পাশাপাশি শিক্ষাবিদ এবং সাংবাদিক। এই পয়েন্টগুলো থেকে তোমরা তোমাদের মতো কিছু সহজ পয়েন্ট কিন্তু বেছে নিতে পারো। তারপরে কি আছে, তারপরের প্রশ্নটা আছে প্রথম অধিবেশন কোথায় বসেছিল? প্রথম অধিবেশন বসেছিল 28 ডিসেম্বর বোম্বাই শহরের গোকুলদাস তেজপাল সাংস্কৃতিক কলেজে বসেছিল। ক্লিয়ার হলো তো? আমি খুব সংক্ষেপে শুধু বলে বলে যাচ্ছি, আমি তোমাদের কিন্তু খুব বেশি সময় নিচ্ছি না তোমাদের, যাতে তোমরা শুধু জাস্ট পিডিএফটা কেমন করে সাজানো হয়েছে সেটা একবার দেখে নাও ভিডিওতে। পুরো ভিডিওটা একবার দেখো, এখানে পাসওয়ার্ডটা নাও এবং আমাকে এসএমএস করে জানাও সেই অ্যাপ পাসওয়ার্ড, এবং আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। এবং এই পিডিএফ পাওয়ার পর যদি কোনো সমস্যা হয়, আমাদের ইতিহাস ক্লাস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়। তোমরা চাইলে সেই ইতিহাস ক্লাসে জয়েন করে তোমাদের যে ডাউট আছে সেই ডাউট তোমরা ক্লিয়ার করতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে কেন পাঠিয়েছিল? ভারতীয় গণপরিষদের মহিলা সদস্যের সংখ্যা কত ছিল? সবার প্রথম কি করা হয়েছে? সবার প্রথম পার্ট অ্যান্সার দেওয়া হয়েছে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হওয়ার যে অধিবেশন সেটা। তারপর স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠানোর কারণ। এরপর যে পরের পার্ট, ভারতীয় গণপরিষদের মহিলা সদস্যের সংখ্যা কত ছিল? 15 জন ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী। ঠিক আছে, তাহলে এটা বুঝে গেলে। এরপর প্রশ্ন কি ছিল? অথবা একটা প্রশ্ন ছিল যে ভারতীয় সংবিধানের 3টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা ক্লাসেও বহুবার করানো হয়েছে তোমাদের। এছাড়াও কিন্তু AC25-এর 4-এর দাগের প্রশ্নেও কিন্তু একই প্রশ্ন আছে, সেখানেও অ্যান্সার করে দেওয়া হয়েছে। তোমরা যখন সেই পিডিএফটা নেবে বা তোমরা অলরেডি পিডিএফ পেয়ে গেছো, তোমরা এই 4-এর দাগের প্রশ্নটা থেকে অ্যান্সারটা করে নিও। এরপরের প্রশ্ন কি আছে? সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষ থেকে তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী। ঠিক আছে, তাহলে এটা করে নিও। এবার স্যার সৈয়দ আহমদের দ্বিজাতি তত্ত্বের বীজ বপন কেন করেন? একটু দেখে নাও তোমরা পিডিএফটা। এরপর অথবার প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো পুরো টেস্ট পেপারের প্রতিটি প্রশ্ন কিন্তু একদম সহজ সরল ভাষায় তোমাদের জন্য লেখা হয়েছে। খুব বেশি তোমাদেরকে মনে রাখার প্রয়োজন হবে না, যদি একবার দুবার করে ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু অতি সহজে তোমাদের মনে থাকবে। এবং এর ভাষাগুলো এত সুন্দর এবং সঠিকভাবে লেখা হয়েছে, তোমরা যদি একবার পড়ে দেখো তখনই বুঝতে পারবে যে কতটা সহজ সরল এবং সুন্দর করে দেওয়া হয়েছে। তো তোমরা একটু দেখে নাও পয়েন্টগুলো সমস্ত কিছু, এবং এগুলো দেখার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ পিডিএফটা তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা কি করবে? অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে। চলো দেখে নাও, পুরো পিডিএফটা আমি দিয়ে দিলাম। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার হিউমের ভূমিকা মূল্যায়ন করো। খুব ভালো প্রশ্ন। সেফটি ভালভ তত্ত্ব। তোমাদের জন্য খুব সহজ সরলভাবে লেখা হয়েছে। তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের ডাইরেক্ট সরাসরি মোবাইল নাম্বার কি আছে 7699527493, এই নাম্বারে তোমরা কিন্তু এসএমএস করে জানাতে পারো। পাসওয়ার্ড কি থাকবে? পাসওয়ার্ড দেওয়া থাকবে তোমাদের 2026, অর্থাৎ 2026 হলো পাসওয়ার্ড। কেমন? তো আজকের ভিডিও আপাতত এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।